নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প রিনা এবং সোহেলকে নিয়ে। রিনার বিয়ে হয় দোজবর সোহেলের সঙ্গে, কিন্তু বিয়ের পরেও সোহেলের ব্যবহার রিনার ঠিক পছন্দ হয় না। কেন সে এরকম করে, আর তার আগে স্ত্রী বা কে ছিল, এই নিয়েই আজকের গল্প। গল্পটা ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। রিনা রিনা 3 বোনের মধ্যে সবথেকে ছোট ছিল। তাদের বাবা হরিবাবু তার 3 মেয়েকেই খুব যত্নে আদরে মানুষ করেছিলেন। হরিবাবুর রোজগার এমন কিছু ভালো ছিল না যে সে তার মেয়েদের বিশাল বড়লোক বাড়িতে বিয়ে দিতে পারতেন। তবে হ্যাঁ, বড় এবং মেজ মেয়েকে খুব বড়লোক ঘরে না হলেও সচ্ছল পরিবারেই বিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নিজের সাধ্য সাধনার সীমা পেরিয়ে খুব ধুমধাম করেই 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন। 2-3 বছর কেটে যাওয়ার পর এবার রিনার বিয়ের কথা শুরু হয়। যথারীতি পাত্রও খোঁজ শুরু হয়। হরিবাবু এবং তার স্ত্রী শান্তি দেবী দুজনেরই খুব ইচ্ছে ছিল রিনার একটু বড় ঘরে বিয়ে দেওয়ার, কারণ রিনা ছিল তাদের খুব আদরের ছোট্ট মেয়ে। কিন্তু যে পাত্রদেরই পছন্দ হয় তারা এত পণের দাবি করে বসে যে সেই সব ঘরে ইচ্ছে থাকলেও হরিবাবু বিয়ে দেওয়া কথা ভাবতেই পারেন না। আবার কখনো হয়তো এমনও হয় যে পাত্রকে মেয়েই অপছন্দ করে বসে। এইভাবে ছেলে দেখতে দেখতে প্রায় অনেক বছর গড়িয়ে যায়। রিনারও বয়স বাড়ছে। পরিস্থিতি দেখে তো হরিবাবুর এবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সেদিন তো হরিবাবুর স্ত্রী শান্তিদেবী বলেই ফেললেন, শোনো, অনেক হয়েছে, এবার যে পাত্রই আসুক আমি তার সাথেই কিন্তু মেয়ের বিয়ে দেব। কিন্তু বিয়ে তো বিধাতার লেখন, যেখানে হওয়ার সেখানেই হবে। একদিন রিনার মামা প্রবীরবাবু তাদের ঘরে এসেছিলেন। রাতে খাওয়া শেষ হলে রিনার মা বলেন, মেয়ের জন্য ভালো পাত্র পাচ্ছি না রে ভাই, দেখ না যদি কেউ থাকে। পাত্র? ছুটকির জন্য? দেখ, বলছিস যখন, আসলে আমার দূর সম্পর্কের এক আত্মীয় সেদিন ফোন করেছিল। সেও একটা পাত্রের খোঁজ করছিল। ছেলে সরকারি চাকরি করে, ঘরে লোক বলতে শুধু বাবা, বাবা আর ছেলে। হরিবাবু বলেন, সবই তো বুঝলাম, কিন্তু এত ভালো ছেলে আমাদের ঘরে কেন সম্বন্ধ করতে যাবে? তুমি তো জানোই আমরা বেশি পণ ঠন দিতে পারবো না। তখন প্রবীরবাবু বলেন, না না দাদা, তারা একটা টাকাও পণ নেবে না, বরং বিয়ের সমস্ত খরচাও তারা দিতে রাজি। শুধু 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 আবার কি? আসলে ছেলের আগে একটা বিয়ে হয়েছিল, তার স্ত্রী অসুখে মারা গেছে, তাই কথা আর বাড়ে না। হরিবাবু রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়েন। হঠাৎ শান্তিদেবী ঘরে আসেন। কি ভাবছো এত? হুম? না, ভাবছি সম্বন্ধটা কিন্তু খারাপ নয়। না, একদম না। রিনা কি বুড়ি হয়ে গেছে? বউ মারা গেছে, এমন পাত্রের সাথে তার বিয়ে দেব? না জানি আগে স্ত্রী কী করে মারা গেছে। না না, তুমি বরং নাই বলে দাও। কিন্তু শান্তি, ভেবে দেখো, এমন পাত্র কি আর পাবে? সরকারি চাকরি, কোনো ঝুট ঝামেলা নেই, খোঁজ খবর নিয়ে দেখি। শেষমেশ রিনার সম্মতিতেই বিয়েটা হয়ে যায়। কারণ এই বছরে রিনাও দেখেছে বাবার মাথায় দুশ্চিন্তা নেমেছে, তাই বিয়েতে সেও রাজি হয়ে যায়। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে রিনা যখন গেল, তখন সোহেলের মানে রিনার স্বামীর জেঠিমা ও তার বোন তাদের শ্বশুরবাড়িতে বরণ করে ঘরে ঢোকায়। বিয়ের প্রথম 1 সপ্তাহ তো ঘরে আত্মীয় স্বজন থাকায় ঘরে সবসময় হই হুল্লোড়ই চলছিল। কিন্তু সবাই যখন একে একে বিদায় নিল, ঘর একদম নিস্তব্ধ হয়ে পড়ে। সোহেল সকালে উঠেই ডিউটি চলে যায়,
আর শ্বশুরমশাই তো সারাদিন বই, খবরের কাগজ এইসব পড়তে থাকেন। রিনা সারাদিন ঘরে একা একা বোর হয়ে যায়। কিন্তু কি করবে, বিয়ে যখন হয়ে গেছে তখন তো এখানেই থাকতে হবে, তাতে ভালো লাগুক আর না লাগুক। রিনা সারাদিন ঘরের কাজ এইসব সেরে টুকটাক টিভি, ফোন এসব দেখে সময় কাটায়। সোহেল অফিস থেকে এলেও রিনার সাথে খুব একটা কথা বলে না। ওই খাওয়া দাওয়ার টেবিলে বসে একটু আধটু কাজের কথা, তারপর রাতে ঘুমিয়ে পড়ে। রিনা প্রথমে ভাবতো হয়তো নতুন বিয়ে, তাই কম কথা বলে। আস্তে আস্তে যখন দুজন দুজনকে চিনে যাবে তখন হয়তো সম্পর্কটাও স্বাভাবিক হয়ে যাবে, স্বামী স্ত্রীর মতো। কিন্তু বিয়ের 6 মাস কেটে গেলেও সোহেল রিনার সাথে সহজ হয়ে ওঠেনি। সেই অফিস, অফিস থেকে ঘর, ঘরে এসে দুটো কথা বলা, তারপর ঘুমিয়ে পড়া। কখনো জিজ্ঞেস করে না যে তুমি সারাদিন কি করলে রিনা, কি খেলে, কি দেখলে। মাঝে মাঝে রিনাও তো ভাবে যদি আমাকে দিয়ে শুধু রান্না আর ঘরের কাজই করানোর ছিল তাহলে তো এর থেকে ভালো একটা কাজের লোকই রেখে দিতে পারতো, বিয়ে করার কি দরকার ছিল। রাতে রিনা সোহেলের খুব পছন্দের পালং পনির রান্না করলো। ভেবেছিল আজকে তার স্বামীর মনটা জয় করেই নেবে, তাই সোহেলকে খুব তাড়াতাড়ি খাবার খেতে দিয়ে দিল। কিন্তু আর 5টা দিনের মতো চুপচাপ খেয়ে উঠে চলে যায় সোহেল। শ্বশুরমশাইও চুপচাপ খেয়ে নেয়। রিনা একটু অবাক হয়, মুখ শুকনো করে খাবার বেড়ে নিজে খেতে শুরু করে। কিন্তু দেখে পালং পনিরে নুন দিতেই ভুলে গেছে। মনে মনে ভাবলো সোহেল আর বাবা একবারও বলল না যে তরকারিতে নুন নেই। খুব লজ্জা পেয়ে গেল রিনা। খেতে গিয়ে সোজা সোহেলকে বলে, তরকারিতে নুন হয়নি বলনি কেন? সোহেল উত্তরে শুধু এইটুকুই বলল, টেবিলে তো নুন ছিলই, আমরা নুন নিয়ে খেয়ে ফেলেছি, নো প্রবলেম। এইটুকু ভুল তো মানুষের হতেই পারে। সেই দিন থেকে রিনা খুব চিন্তায় পড়ে যায়। বুঝতে পারে না এই বাড়িটাকে কিভাবে সে নিজের মতো করে তুলবে। সোহেলেরও তো কোনো দোষ দেখে না। রিনা তো চায় আর 5টা স্বামীর মতো তার স্বামীও তার সাথে স্বাভাবিক আচরণ করুক। তাই একদিন সোহেল যখন অফিসে চলে যায় রিনা তার শ্বশুরমশাইকে প্রশ্ন করে, বাবা, সোহেল কি ছোট থেকে এরকম শান্ত, এরকম চুপচাপ? কিন্তু উনিও কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, অফিসের কাজ হয়তো, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এইভাবে রোজ নামচার জীবন কাটে রিনার। একদিন হঠাৎ খবরের কাগজে দেখে স্কুলে পার্ট টাইমের জবের ভ্যাকেন্সি খালি আছে। তাই রাতে সোহেলকে বলে এই জবটা সে করতে চায়। সোহেল বলে, ওকে, তুমি তো সারাদিন ঘরে একাই থাকো, যদি তোমার না অসুবিধা থাকে তুমি চাকরি করতেই পারো। তারপর তো লাকিলি এই চাকরিটা পেয়েও যায় রিনা। স্কুলে ইতিমধ্যে যেতে যেতে অন্যান্য টিচারের সাথে তার সখ্যতাও বেড়েছে। এরই মাঝে জানতে পারে ওর স্কুলেরই একজন টিচার তার ঘরের পাশেই থাকে। একদিন কথায় কথায় রিনা জিজ্ঞেস করে বসে, মায়া, মায়াদি, তুমি তো আমার স্বামী সোহেল ত্রিবেদীকে চেনো? হ্যাঁ জানি তো, আমি তো ওই পাড়াতেই থাকি, আমার বাড়ি তো ওখানেই। হ্যাঁ শুনেছি। আম, আসলে আমি কি, পুরো পাড়াটাই ওনাকে চেনেন। খুব ভালো গান করতে পারতেন জানো, যে কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হতো। আর উনিও যখন গান গাইতেন তখন মনে হতো যেন কিশোর কুমার গান গাইছে। কিন্তু যখন থেকে ওনার স্ত্রী মারা যায় উনি আর গান গান না, কারোর সাথে কথাও খুব একটা বলেন না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মায়াদি, আর একটা কথা বলতে পারবে? হ্যাঁ বলো না। ওনার প্রথম স্ত্রী কিভাবে মারা যায় জানো? রিনা, আমি তো অত জানি না, তবে শুনেছি রান্নাঘরে গ্যাস লিক করে আগুনে পুড়ে মারা যায়। হ্যাঁ, ও ও, এইবার তো রিনা খুব ভয় পেয়ে যায়। হোক না হোক
কিছু তো একটা ব্যাপার আছেই। আমাদের তো বিয়ের আগে বলেছিল তার প্রথম স্ত্রী অসুখে মারা গেছে, কিন্তু এখানে তো পুরো অন্য ব্যাপার। ঘরে ফিরে এসে তড়িঘড়ি মাকে ফোন লাগায় রিনা। তারপর সমস্ত কথা বলে। মায়েরও, মা বাবারও খুব ভয় হয় যদি তাদের মেয়ের সাথেও এরকম হয়ে যায়। রিনার এবার শ্বশুরবাড়িতে থাকতে খুব ভয় লাগতে শুরু করে। তাই সোহেলকে একদিন রাতে ভয়ে ভয়ে বলে, আমি বাপের বাড়ি যাব ভাবছি, 2-3 দিন থাকবো, তুমি নিতে আসবে না হয় 3-4 দিন পরে। সোহেল সঙ্গে সঙ্গে সম্মতি সূচক মাথা নাড়িয়ে অনুমতি দেয়। রিনার ব্যাপারটা খারাপও লাগে। তার স্বামী নতুন বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে এত সহজে। যাই হোক, পরের দিন রিনা বাপের বাড়ি চলে যায়। ঘরে সবাই দুশ্চিন্তায় আসছে। রিনার বাবা বোঝায়, বলেন, আগে যা হয়েছে তা বাদ দে মা, সোহেল তোর সঙ্গে কীরকম ব্যবহার করে তা দেখ। বাবা, এটাও তো সমস্যা, সোহেল তো আমার সঙ্গে কথাই বলে না ভালো করে, আমার সঙ্গে ওর সম্পর্ক শুধু কাজেরই। রিনার বাবা বলেন, ঠিক আছে, সোহেলের জেঠু জেঠিমা শুনেছি নাকি এই শহরেই থাকেন, দাঁড়া তাদের কাছেই যায়। হরিবাবু এই বলে সোহেলের জেঠুকে ফোন করে, ভালো মন্দ খবর নেয়। তারপর ভাবনা মানে সোহেলের জেঠুর মেয়ের সাথে রিনার কথা হয় এবং বলে, ভাবনা, আমি বাবার বাড়ি এসেছি, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে নিই, জেঠু জেঠিমার সাথেও অনেক দিন দেখা হয়নি। ভাবনা বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি আসো না আমাদের বাড়িতে, তুমি পরশু চলে এসো, আমার কলেজও বন্ধ, খুব কথা হবে। আচ্ছা বলে রিনা ফোনটা কেটে দেয়। পরের দিন রিনা এবং তার বাবা জেঠু বাড়িতে ঘুরতে যায়, সোহেলের জেঠু বাড়ি। অনেক কথাবার্তা হওয়ার পর হঠাৎ ভাবনা বলে, বৌদি, কি ব্যাপার, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কেমন যেন হয়েও গেছো, এনি প্রবলেম? এই কথা শুনে রিনা আর নিজেকে সামলাতে পারে না, কেঁদে ফেলে এবং ভাবনাকে সব কথা বলে। সব শুনে ভাবনা এবং জেঠিমা বলেন, কেঁদো না বৌমা, আসলে বৌমা, সোহেল আর তার প্রথম স্ত্রী একই কোম্পানিতে চাকরি করত। বিয়ের পর সোহেল চাইতো না যে তার স্ত্রী নয়না চাকরি করুক। এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগে নয়না বৌমা রান্না ঠিকঠাক করতোই না, যেমন তেমন কিছু বানিয়ে রেখে দিত। একদিন নাকি রান্নায় নুন দেয়নি, তো সোহেল খাওয়ার সময় বলে, রান্নায় নুন দাওনি কেন, কোন দিকে ধ্যান থাকে তোমার, রান্না করতে যদি না চাও বলে দাও, বাইরে থেকে খাবার আনিয়ে নেব। নয়নাও রেগে যায়, বলে, আমি কি তোমার চাকর যে সবসময় তোমার জন্য রান্না করে রাখবো, তোমার নোংরা জামা কাপড় ধোবো? আমি কি এই জন্যই নিজের পড়াশোনা করেছি? কথাটা শুনে সোহেল আরও রেগে যায়, বিরক্ত হয়। রোজ রোজ এই ঝগড়ায় বিরক্ত হয়ে সোহেল বলে দেয়, আমাকে তুমি এক কাজ করো, ডিভোর্স দিয়ে দাও। নয়নাও বলে, বেশ তো, তাই হোক। কিন্তু রাগের মাথায় কথাটা বলে ফেললেও সোহেল বুঝতে পারে সে তার স্ত্রীকে ছেড়ে বেঁচে থাকবে কি করে। তাই রাতে সরি বলে নয়নাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বেশ, তুমি চাকরি করতে চাও তো করো, আমার আপত্তি নেই। এরপর দুজনে ভালোই সংসার করছিল, সব মিটেও গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন অফিসে যাওয়ার তাড়ায় নয়না রান্নাঘরে রান্না করতে যায়। অফিসে খুব তাড়া ছিল, বুঝতে পারেনি যে গ্যাসটা লিক হচ্ছে। গ্যাসের সুইচ অন করতেই আগুন লেগে যায় শরীরে। সোহেল অফিসে ছিল, যেই খবর পেয়েছে অমনি সে ছুটে চলে এসেছিল, হসপিটালে নিয়েও গিয়েছিল, কিন্তু ততক্ষণে নয়নার 90% পুড়ে গিয়েছে, বাঁচানো যায়নি। এরপরেই পাড়ায় রটে যায় যে সোহেলই নাকি তার স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছে। অনেক কষ্টে পুলিশি ঝঞ্ঝাট কাটে। এরপর থেকে সোহেল নিজেকে গুটিয়ে নেয়। এই বলতে বলতে জেঠিমার চোখে জল চলে আসে। রিনা বলে, ও, তাই জন্যই হয়তো সোহেল আমাকে কিছু বলে না, আমার সমস্ত দোষ এড়িয়ে যায়।
আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না। ভাবনা বলে, হ্যাঁ বৌদি, এই কারণ সোহেল দাদা খুব ভালো ছেলে বৌদি, জানো, খুব ভালো ছেলে। জেঠিমা বলেন, সোহেল নিজেকে এরপর থেকে এমন গুটিয়ে নিয়েছিল যে ওকে মানসিক দিক থেকে বিধ্বস্ত লাগতো। ডাক্তার বলেছিল যদি এইভাবেই চলতে থাকে তাহলে ও কিন্তু পাগল হয়ে যাবে, ওকে কোনো রকম টেনশন দেওয়া যাবে না। তাই আমরা ঠিক করি সবাই মিলে যে ওর একটা বিয়ে দেব। তাই আমি তোমায় আর কিছু না বলেই বিয়েটা দিয়ে দিই, কারণ আমি জানি সোহেলের মতো ভালো ছেলে কাউকেই কষ্ট দিতে পারে না। আমি জানতাম মা যে এই সত্যি কথাটা না জানিয়ে তোমাকে আমি কোনো পাপ করছি না, কারণ আমি নিশ্চিত ছিলাম তুমি সোহেলের সাথে সুখেই থাকবে। তাই আমরা সবাই সোহেলের বিয়েটা দিয়ে দিই। সোহেল তো রাজিই হচ্ছিল না, কিন্তু জোর করেই বিয়ে দিলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি মা যে তোমার সাথেও ও এরকম ব্যবহার করবে, তোমাকে এরকম দূরে সরিয়ে রাখবে নিজের থেকে। সব শুনে রিনা বলে, জেঠিমা, মানুষ যে এতটা কষ্ট চেপে রেখেছে মানুষটা মনের ভেতরে, আমিও তো বুঝতে পারলাম না। রিনা চোখের জল মুছে এবং তার বাবাকে বলে, বাবা, আমি আর এখন ও ঘরে আর যাব না, তোমাদের বাড়ি আর যাব না বাবা, আমাকে বরং শ্বশুর বাড়িই পৌঁছে দাও। তার বাবাও রাগ করলো না, তার বাবাও আর জোর করে না। রিনাকে ট্রেন ধরে ব্যাঙ্গালোরে চলে যায়। পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায়। দরজায় কলিং বেল টিপলে দরজা খুলে সোহেল দেখলো রিনা দাঁড়িয়ে আছে সামনে। অবাক হয়, বলে, তুমি এত রাতে এলে হঠাৎ? রিনা বলে, তুমি একদম কথা বলবে না, মনে এত কষ্ট জমা করে রেখেছো, জানো না স্বামী স্ত্রীর সম্পর্কে সুখ দুঃখ সব ভাগ করে নিতে হয়। এই বলে কেঁদে রিনা সোহেলকে জড়িয়ে ধরে। এরপর রিনা সোহেলের সমস্ত ভালো লাগা পছন্দের জিনিস রান্না করে রাখে। দুজনে মিলে সিনেমা দেখতে যায়, কারণ সে ভাবনার কাছে জেনেছিল সোহেল কী কী ভালো খাবার খেতে পছন্দ করে, কি সিনেমা দেখতে পছন্দ করে, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে তার। তাই সে সোহেলকে নিয়ে একদিন সিমলা বেড়াতে গেল, কারণ সে জানে যে সোহেলের বরফের জায়গা খুব পছন্দের। সোহেলকে সমস্ত দিক দিয়ে সে অনেকটা সুখী রাখার চেষ্টা করে। এইভাবেই দুজনের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে সহজ হয়। সোহেলও ধীরে ধীরে রিনাকে ভালোবেসে ফেলে, বুঝতে পারে যে রিনাকে সে কতটা কষ্ট দিয়েছে দূরে সরিয়ে রেখে, নিজের অজান্তে। এরপর রিনা সোহেলের সাথে সুখে শান্তিতে শ্বশুরবাড়িতেই সংসার করে।